আমরা তো মানুষ। আমরা মানুষ হিসেবে এক হলেও আমাদের মানসিকতা এক নয়, আমাদের বিচার বিবেচনা, আমাদের বিবেক বুদ্ধিও কিন্তু এক নয়। কিছু ক্ষেত্রে আমরা মেয়েরা, বিশেষ করে মেয়েদেরই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আসলে সংসার জীবনটা এমনই না, সে একটা ভালো মানুষকেও খারাপ করে দিতে পারে শুধুমাত্র নিজের চাহিদা, নিজের স্বার্থ পূরণের জন্য। তোর জীবনটাই তো এরকম, যত নিজেকে বিলিয়ে দিতে পারবে তত তুমি মানুষের কাছে ভালো হবে। যখন একটু নিজের কথা ভাববে কিংবা নিজের স্বার্থের কথা ভাববে, ঠিক সেই সময় থেকে আমরা খারাপ হয়ে যাই। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও আছি, মোটামুটি আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার না ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে। কয়েকদিন আগে যেমন আমার বরের ভীষণ ঠান্ডা লেগেছিল, ঠিক তেমনই আমার ছেলেরও খুব ঠান্ডা লেগেছিল। দুজনাকেই ডক্টর দেখিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে এই যাত্রায় মনে হয় আমি রেহাই পেয়ে গেছি, তবে আমি সম্পূর্ণ ভুল ছিলাম। ছেলেটা যে পুরোপুরি ঠান্ডা সেরে গেছে তা কিন্তু নয়, আমার বরেরও ঠান্ডা এখনও পর্যন্ত সারেনি। এরপর ঠান্ডা কিন্তু আমাকে ধরেছে। একটা বাড়িতে যদি একটা বউ মানুষ অসুস্থ হয়, সেই সংসারের অবস্থা, সেই সংসারের হাল যে কেমন হয় সেটা হয়তো আমাদের মতো গৃহিণীদের আর বুঝিয়ে বলতে হবে না, তাই না? বলে কি, আমরা যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, পুরো সংসারটাই অচল হওয়া শুরু করে দেয়। সেখানে কেই বা রান্না বান্না করে, আর ঘরের কাজই বা কে করে বলো তো? আর তার উপরে সত্যি কথা বলি, ঠান্ডা লাগলে না আমার বেশি সমস্যা হয়, কেন কি আমার তো ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, সেই জন্য আরও কষ্টটা বেশি হয়। জানো তো, ঠান্ডাটা বেশ দুদিন আগেই লেগেছিল। আমি ভেবেছিলাম হয়তো এমনি এমনি ঠিক হয়ে যাবে, তবে গতকাল রাত থেকে এত অসুবিধা হচ্ছে, সকালবেলা গিয়ে কিন্তু ওষুধ নিয়ে এসেছি। তবে সকালে যেহেতু এখনও খাওয়া হয়নি, সেজন্য ওষুধটাও খেতে পারিনি, শুধুমাত্র গ্যাসের ওষুধটা খেয়েছি। এরপরে খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে নেব। আচ্ছা, গল্প করতে করতে সকালবেলা কিন্তু মাছটাকে ভাজা করতে দিয়েছি। ওদিকে মাছ ভাজা বসিয়ে তারপর সোজা ঘরে চলে এলাম। কয়েকটা জামা কাপড় বাইরে বার করা ছিল, সেগুলো আমি ভাঁজ করে সুন্দর করে বালতিতে রেখেছি। আসলে কি বলো তো, এই যে আলনাটায় এতটা পরিমাণ জামা কাপড় সাজানো হয়ে থাকে, একটা জামা টানতে গেলে আরও দুটো তিনটে জামা বাইরে বেরিয়ে যায়, তাতে করে আমার খাটনি দোনো খাটনি হয় জানো। সেজন্য যে সমস্ত জামা কাপড়গুলো আমি সবসময় ব্যবহার করি না, সেগুলোকে আমি একটা বালতির মধ্যে রেখেছি। এবার তোমরা হয়তো ভাববে যে আমার শোকেস আছে, আলনা আছে, আলমারি আছে, তাও কেন বালতিতে রাখি? আসলে কয়েকটা জামা কাপড় বালতিতে এই কারণেই রাখি, প্রত্যেকটা দিন ছেলেকে স্কুলে দেওয়া নেওয়া করতে হয়, সেখানে প্রত্যেকটা দিন আমাকে ওই জামাগুলো বার করতে হয়। সব দিনই আলনা আলমারি খোলা আমার বিরক্ত লাগে, তাই হাতের কাছে বালতির মধ্যে ভাঁজ করে রাখলে ঝট করে আমি বালতি থেকে জামাটা বের করে পরে তারপর সোজা যেখানে খুশি সেখানে যেতে পারি। তাছাড়া তোলা পড়ার যে জামাগুলো আছে সেগুলো আমার শোকেস, তারপরে আলনা আলমারিতেই রাখা আছে। জানো, অনেক বছর আগে যখন আমি গল ব্লাডারের অপারেশন করেছিলাম, গল ব্লাডারের অপারেশন করার পর নার্সিংহোমে 9 দিনের দিন সেলাই কাটতে গিয়েছিলাম। ঠিক আমি যে নার্সিংহোমে অপারেশন হয়েছিলাম কৃষ্ণনগরের প্রান্তিকে, তার সামনেই ট্রেন্ডস ছিল। বড্ড আশা করে ট্রেন্ডসে গিয়েছিলাম সেলাই টেলাই কেটে। আমার বর বলেছিল, তোমার কিন্তু শখ মন্দ না, মানুষ অপারেশন করার পর সেলাই কেটে সোজা বাড়ি যায়। তোমার মতো মানুষকে দেখলাম যে অপারেশনের 9 দিন পরে এসেছে শপিং মলে শপিং করতে। বড় আশা করে আমি 3টে কুর্তি নিয়েছিলাম। একটা লাল কালারের কুর্তি নিয়েছিলাম, এত সুন্দর ছিল কুর্তিটা। আমি জানি না যে আমার ওই কুর্তিটা কে নিয়ে গেল। আমি আজও পর্যন্ত, আমার প্রায় 4 বছর হয়ে গেল গল ব্লাডারে অপারেশন করা, আজও পর্যন্ত সমস্ত জায়গায় ওই কুর্তিটা খুঁজে বেড়াই। আমি ভাবি হয়তো কোনো কোনাকাঞ্চিতে ঢুকে রয়েছে। সত্যি কথা বলি, কুর্তিটা আমি আজও খুঁজে পাইনি। ওই কুর্তিটার মায়া আমি ছাড়তে পারি না। আচ্ছা, গল্প করতে করতে ওদিকে আমি বেশ কয়েকটা থালা বাসন ধোয়া মাজা করে নিয়েছি। আমার বর গিয়েছিল ছেলেকে আনতে, ওকে আনতে আনতে তো অনেক দেরি হচ্ছিল। আমিও এখানে ভীষণ চিন্তা করছিলাম যে 10টায় আমার ছেলের স্কুল ছুটি হয়, এখনও কেন আসছে না। আর আমার বর জানো তো এতটাই বোকা, আমাকে যে ফোন করে জানিয়ে দেবে যে আমার একটা দেওরের সাথে আমার ছেলেকে পাঠিয়েছে, তাও আমাকে ফোন করেনি। এক প্রকার দুশ্চিন্তা নিয়ে উল্টে আমি ফোন করলাম যে বিমানের এখনও ছুটি হয়নি, কেন আসছো না, এত দেরি কেন হচ্ছে? এখন আমার বর বলছে যে আমি বিমানকে কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি সোজা রাস্তায় চলে গিয়েছিলাম। কতক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম, একদম এগিয়ে সামনে পর্যন্ত চলে
গিয়েছিলাম। তারপর অনেকক্ষণ পর খেয়াল করলাম যে আমার ছেলে আমারই একটা দেওরের সঙ্গে হেঁটে হেঁটে আসছে। আসলে হেঁটে হেঁটে আসছিল তো ছোট মানুষ, সেই জন্য ওর আসতে দেরি হচ্ছিল। সোনা আসার পর একদম নিশ্চিন্তে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর মনে কোনো চাপ নেই, শুধুমাত্র এখন চাপ হচ্ছে ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপর ওকে পড়াতে আসবে। আর ওকে পড়াতে আসলে বাদবাকি যে সময়টুকু পাবো তখন আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। এই তো গল্প করতে করতে দেখো আমার বিছানাটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলি, এই যে বিছানার চাদরটা না খুব সুন্দর লাগে জানো তো। তাহলে বরাবরই বিছানাতে যদি সাদা কোনো চাদর টাদর পাতা হয় তাহলে বিছানাটা বেশি সুন্দর লাগে। কিন্তু আমাদের যাদের বাচ্চা কাচ্চা রয়েছে তারা কিন্তু সাদা বিছানার চাদর পাততে ভয় পায়। আমার 3টে সাদা বিছানার চাদর জানো তো। তবে যেহেতু আমার ছেলেটা ছোট ওই জন্য খুব তাড়াতাড়ি বিছানার চাদরগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, গল্প করতে করতে আমি কিন্তু খাট বিছানা গুছিয়ে সোজা ঘরে চলে এসেছি। মাছ ভাজা করে কথার ফাঁকে বলতেই ভুলে গেছি, আমি কিন্তু মাছের ঝোলটা বসিয়েও গিয়েছিলাম। আজকে আলু দিয়ে পেঁপে দিয়ে না একটু রুই মাছের ঝোল করেছি, আর সেই সাথে জিরে ফোড়ন দিয়েছি। আর এই সমস্ত মশলা ছাড়া তরকারিতে যদি উপর থেকে একটু জিরে ভেজে গুঁড়ো করে দেওয়া যায় তাহলে জানো তো তরকারিটা অনেক সুন্দর লাগে। আর তোমরা তো জানো যে আমি তরকারিতে কোনো রকম কোনো মশলা ব্যবহার করি না। আবার আমার যে তরকারিগুলো রান্না হয় তার বেশিরভাগ সবজিগুলো কিন্তু সেদ্ধ করা থাকে। আচ্ছা, গল্প করতে করতে যেহেতু মাছ ভাজা হয়েছে, মাছ রান্না হয়েছে, গ্যাসটা আজকে একটু বেশিই নোংরা হয়েছে। সকালবেলা একবার গ্যাস আমি পরিষ্কার করেছি, তবু এখন বেশ ভালো করে গ্যাসটাকে মুছে নেব, সেই সাথে গ্যাসের টেবিলটাও পরিষ্কার করে নেব। আমার সংসারে যতটুকু যা জিনিস থাকুক না কেন আমি সব সময় আমার নিজের সংসারটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই পছন্দ করি। শুধুমাত্র আমি নয়, প্রত্যেকটা বাড়ির বউই চায় তার সংসারটাকে মনের মতো করে সাজাতে। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা কিন্তু আগে থেকে না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। কেন কি বলো তো, তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। মনের মতো সংসার প্রত্যেকটি নারীদের স্বপ্ন। আমারও ইচ্ছে হয় যে আমার সংসারটাকে আমি নিজের মতো করে গুছিয়ে নেব। তবে এই সংসারটাকে নিজের মতো করে, নিজের মনের মতো করে গুছিয়ে নিতে আমার কিন্তু এখনও অনেকটা সময় লাগবে বলে মনে হয়। বাদবাকিটাই ঈশ্বরের ইচ্ছে। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে কিন্তু সোনার পড়ানো হয়ে গেছে। ওর ম্যাম ওকে ছুটি দিয়ে চলে গেছে। আজকে ছুটির পরে ওকে একটা আপেল কেটে দিয়েছি, একটা কলা দিয়েছি, 2টো কলা দিয়েছি, আর সেই সাথে কয়েকটা কাজু বাদাম দিয়েছি। ও নিজের মতো করে খাচ্ছে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি যে থালা বাসনগুলো ধুয়ে মেজে রেখেছিলাম সেগুলোকে আর জল ঝরাতে দেওয়া হয়েছিল না। এখন এই ফাঁকে আমি থালা বাসনগুলোকে জল ঝরাতে দিচ্ছি। এরপর এগুলো যখন শুকিয়ে যাবে আবার এগুলোকে থালা বাসনের র্যাকে সাজিয়ে রাখতে হবে। এই থালা বাসনের মধ্যে একটা সোনপাপড়ির কৌটো দেখতে পাচ্ছ। এই সোনপাপড়ির একটা আলাদা গল্প আছে, যেটা আজ আর তোমাদের সঙ্গে করা হবে না, কালকে অবশ্যই এই সোনপাপড়ির গল্পটা করব। তোমরা একবারও খেয়াল করেছো যে আমার গলার ভয়েসটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে? আদতেও তোমরা বুঝতে পারবে যে সত্যি এটা আমার গলার ভয়েস কিনা। আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।